স্বর্ণের ডিম তিনটি ছিল 2000 বছরের পুরনো রানী ক্লিওপেট্রার। মহামূল্যবান এই তিনটি ডিম বর্তমানে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় এবং কড়া নিরাপত্তায়। এবার সেই তিনটি ডিম চুরি করতে হাজির হয় এই চোর, যে কিনা একাই তিনটি ডিম চুরি করার মিশনে নেমে পড়েছে। ব্যাস, এরপর থেকে শুরু হয়ে যায় মাথা নষ্ট করা অ্যাকশন। আর একটা কথা না বললেই না, এই গল্পের শেষ টুইস্টগুলো কিন্তু রীতিমতো আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো আর দেরি কেন, চলুন গল্পটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। পাশাপাশি মুভি নেটওয়ার্কের পক্ষ থেকে ছোট্ট একটি আপডেট থাকবে আপনার কাছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। মুভির শুরুতেই আমরা ক্লিওপেট্রার সেই তিনটা ডিম সম্পর্কে জানি। আপনারা হয়তো রানী ক্লিওপেট্রা এবং অ্যান্টনির প্রেম সম্পর্কে ভালো করেই জানেন, কিন্তু প্রাচীন সেই মিশরীয় যুগে তাদের দুজনের প্রেম কেউই মেনে নেয়নি, যার ফলে তারা দুজনকে বিয়ে করে নেওয়ার পরেও আত্মহত্যা করে। বিয়ের সময় অ্যান্টনি ভালোবেসে ক্লিওপেট্রাকে তিনটি স্বর্ণের ডিম দিয়েছিল, তবে তারা আত্মহত্যা করার পর সেই ডিম তিনটির কোনো খোঁজই কখনো মেলেনি। 2000 বছর পার হয়ে যাওয়ার পরেও সবাই মনে করে যে তিনটি ডিমের বিষয়টা পুরোপুরি মিথ্যা। কিন্তু হঠাৎ একটি কৃষক তার ক্ষেতে কাজ করতে গিয়ে দুটি ডিমের সন্ধান পায়। সারা বিশ্ব তখন সেই ডিম সম্পর্কে নতুন করে জানতে শুরু করে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো 3 নাম্বার ডিম কিন্তু এখনো পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এমনকি কেউই জানে না 3 নাম্বার ডিমটি এখন কোথায় আছে। প্রথম ডিমটি রাখা আছে রোমের একটি মিউজিয়ামে। অন্য একটি ডিম কয়েক বছর আগে নিলামে তোলা হয়েছিল। এই ছিল স্বর্ণখচিত সেই তিনটি ডিমের গল্প। এখন চলুন প্রধান গল্পে ফেরা যাক। বর্তমানে আমেরিকার ইন্টেলিজেন্স ব্যুরো এবং এফবিআই এর কাছে খবর এসেছে যে ইতালিতে থাকা সেই ডিমটি আজ চুরি হয়ে যাবে, যার কারণে সেই ডিমটাকে সুরক্ষা দেওয়ার জন্য তারা মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। এখানে আমরা পরিচিত হই উরুভুশি দাসের সাথে, যে কিনা ইন্টারপোলের সিনিয়র ইন্সপেক্টর। অন্যদিক থেকে এফবিআই এজেন্ট জন হার্টলেকে আমরা দেখতে পারি। এর কিছুক্ষণের মধ্যে তারা মিউজিয়ামে ঢুকে পুরো মিউজিয়াম শাটডাউন করে দেওয়ার চিন্তা করে, যেন সেখান থেকে কোনোভাবেই কেউ ডিম চুরি না করতে পারে। তারা কিন্তু আজ বেশ টেনশনে আছে, কারণ তারা আজ খোঁজ পেয়েছে পৃথিবীর সবচেয়ে নাম করা একজন চোর আজকে এই চুরিটা করতে যাচ্ছে, যার নাম নোলান বুথ। কিন্তু এই বিষয়ে কিন্তু জাদুঘরের কর্মকর্তাগুলো কোনোভাবে বিশ্বাসই করে না। পাশাপাশি সেখানে থাকা প্রত্যেকটা মানুষই ভাবতে থাকে যে ইন্টারপোল এবং এফবিআই এজেন্টের মাথা পুরোপুরি গরম হয়ে গেছে। যে ডিমটা চুরি হয়েছে বলে তারা চিন্তা করছে, তারা তো তাদের সামনেই সেটা দেখতে পাচ্ছে। কিন্তু জন হার্টলে অলরেডি সন্দেহ করে বসেছে যে এই ডিমটা অবশ্যই চুরি হয়ে গেছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে ডিসপ্লে রুমে যাওয়ার পর তারা দেখতে পারে সেই ডিমটা এখনো পর্যন্ত সে মিউজিয়ামই রয়েছে। আর এফবিআই এজেন্ট এবং ইন্টারপোলের এমন আজারে মার্কা তৎপরতা দেখে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ হাসাহাসি করছিল। কিন্তু এই মুহূর্তে হার্টলে জিজ্ঞাসা করে কারো কাছে থার্মাল সেন্সর আছে কিনা। এরপর সেই সেন্সরটি হাতে নিয়ে সে ডিমটিকে চেক করতে থাকে। ডিমটি কিন্তু 18 ক্যারেটে গড়া একটি স্বর্ণের ডিম ছিল, যার কারণে আশেপাশে মানুষের তাপমাত্রায় সেটাও গরম হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু থার্মাল সেন্সর বলছিল অন্য কথা। জন কিন্তু ঠিক তখনই আরও বেশি সন্দেহ করে বসে। পাশে থাকা একটি বাচ্চার কাছ থেকে কোক নিয়ে সে সোজা সেটা ডিমের উপর ঢালতে থাকে। কোকের সংস্পর্শে এসে সেই ডিমটি গলে যেতে থাকে। ঠিক তখনই প্রমাণ হয় যে এটা আসলেও স্বর্ণের কোনো ডিম ছিল না। আসল ডিম তো অলরেডি সে চোর নিয়ে গেছে। যে দৃশ্য দেখে সেখানকার সবাই একদম হতভম্ব হয়ে যায়। ঠিক এই মুহূর্তে পুরো মিউজিয়াম শাটডাউন করে দেওয়ার জন্য বাটন প্রেস করা হয়, যার কারণে সেখান থেকে একজন ব্যক্তি পেছনের দিকে দৌড়াতে শুরু করে। এই ব্যক্তি কিন্তু আর কেউই না, বরং মারাত্মক সেই ভয়ঙ্কর চোর নোলান বুথ। সে তখন আপ্রাণ চেষ্টা করতে থাকে সেই মিউজিয়াম থেকে বের হয়ে যাওয়ার জন্য। ইন্টারপোল অফিসার সহ এফবিআই টিম রীতিমতো তার পিছু নেয়। শুরু হয়ে যায় চোর পুলিশ পাকড়াও খেলা। বুথ প্রচণ্ড স্পিডে সবাইকে ফাঁকি দিয়ে সামনের দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে মিউজিয়ামের শেষ প্রান্তে এসে পৌঁছায় সে। এরপর সে একটু উপরে উঠতে দেখতে পারে জন হার্টলে অলরেডি তার দিকে পিস্তল তাক করে আছে। জন হার্টলে তাকে বলে যে তুমি আর দৌড়াদৌড়ি করার চেষ্টা করো না, তুমি তোমার ব্যাগটি আমাকে দিয়ে স্যারেন্ডার করে ফেলো। বুথ তখন নানা রকম এলোমেলো কথা বলে জনের মাথা গরম করে দিতে থাকে। ঠিক এই মুহূর্তে সেখানে দাস এবং তার টিম চলে আসে। এর মধ্যে একটি ফাঁক বুঝে বুথ জন হার্টলেকে আঘাত করে। এতে তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটি লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে এফবিআই এজেন্ট জন হার্টলে কিন্তু বুথকে ধরে ফেলেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে বুথ কোনো রকম একটি মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। হার্টলেও কিন্তু থেমে থাকার বান্দা না। সে সামনে তাকাতেই একটি দামি গাড়ি দেখতে পারে। সে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেই সে গাড়িটা টান দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত পেছন থেকে একটি ভ্যান এসে দামি গাড়িটাকে আঘাত করে, যার কারণে জন হার্টলে কিন্তু কোনোভাবেই সে চোরের পিছু নিতে পারে না। অন্যদিকে সে ডিমটি চুরি করে বুথ কিন্তু বেশ মজার সময় পার করছে। তবে বুথের এই সুখ কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না। বাসায় ফিরতেই সে জন হার্টলেকে দেখতে পারে। বুথ কিন্তু এফবিআই এজেন্ট জন হার্টলেকে দেখে কোনোভাবেই ভয় পায় না। উল্টো সে তাকে বলে, তুমি কি মনে করছো আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি? এটা কিন্তু ইন্দোনেশিয়া, তাই তুমি চাইলেও এখানে আমার কিচ্ছু করতে পারবে না। জন হার্টলে কিন্তু বুথের কথা ভুল প্রমাণিত করে সেই দেশেরই পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। সাথে ছিল ইন্টারপোলের সিনিয়র ইন্সপেক্টর দাস। এভাবে শেষ মুহূর্তে এসে বুথকে অ্যারেস্ট করা হয়। নিয়ে নেওয়া হয় তার থেকে সেই মহামূল্যবান ডিমটি। এখানে কিন্তু একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়,
বুথ কোনোভাবে বুঝতেই পারছিল না যে জন হার্টলে কিভাবে তার লোকেশন জানতে পারছে। আসলে জন হার্টলেকে বিশপ নামের একজন ব্যক্তি বুথের সকল প্রকার ইনফরমেশন দিয়ে যাচ্ছিল। দ্য বিশপ নামের এই ব্যক্তিটি হলো পৃথিবীতে আরেকটি নাম করা চোর, যে কিনা একাই পৃথিবীর সবচেয়ে বড় বড় চুরির মিশনগুলো কমপ্লিট করে। তবে এই ব্যক্তিটাকে কিন্তু এই মুহূর্তে দেখানো হয় না, কিছুক্ষণের মধ্যেই আমরা তার সম্পর্কে জানতে পারবো। যাই হোক, জন হার্টলে তখন সিকিউরলি সেই স্বর্ণের ডিমটা রাখার কথা বলে, কিন্তু এই মুহূর্তে দেখা যায় গাড়িতে ডিমের বক্সটি রাখার সময় মুখোশ পরা একটি অচেনা মানুষ এসে সেটা নিয়ে যায়। পক্ষান্তরে নকল একটি ডিম সেই বক্সের ভিতরে সে রেখে যায়। মানে কি বুঝতে পারছেন, চুরির উপর চুরি শুরু হয়ে গেছে। এবার বলি এই চোরটাকে। এই চোরটাই হলো সেই চোর যে কিনা পৃথিবীতে সবচেয়ে বড় বড় চুরি কমপ্লিট করে, এবং তার নাম হচ্ছে দ্য বিশপ। আমেরিকা পৌঁছার পর জন হার্টলের সামনে দাস চলে আসে। দাসের হাতে তখন স্বর্ণের ডিমটি ছিল। এই স্বর্ণের ডিম দাসের হাতে দেখে জন হার্টলে একদমই অবাক হয়ে যায়। সে ভাবে এই ডিমটা তো এখন মিউজিয়ামের আন্ডারে থাকার কথা, এটা দাসের হাতে আসলো কিভাবে। দাস তখন সেই ডিমটি উপর থেকে নিচের ফ্লোরে ফেলে দেয়। ডিমটি নিচে পড়তেই মাটির ব্যাংকের মতো চারদিকে ভেঙে পড়ে। জন হার্টলে বুঝতে পারে এটাও ছিল নকল একটি ডিম। জন হার্টলে তখন দাসকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, ভূত কি তাহলে তাদেরকে নকল ডিম দিয়েছিল? দাস তখন মিষ্টি হেসে বলে, আমি সবকিছুই জানি। আসলে তুমি এবং ভূত মিলেই এই কাজটা করেছ, কারণ সেই দিনেই তোমার অ্যাকাউন্টে $80 লক্ষ ঢুকেছিল। আর এটাই কিন্তু প্রমাণ করে দেয় যে তুমি বুথের কাছ থেকে টাকা খেয়ে আমাদেরকে নকল ডিম ধরিয়ে দিয়েছ। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আসলেও কিন্তু জন হার্টলে এসবের কিছুই জানে না। এরপরেও জন হার্টলের কিছুই করার ছিল না, সে ফেসে গেছে বলে তাকে অ্যারেস্ট করা হয়। হার্টলেকে তখন ভয়ানক একটি জেলে নিয়ে যাওয়া হয়, যে জেলটি ছিল উঁচু একটি পাহাড়ের চূড়ায়। চাইলেও কিন্তু সেখান থেকে কোনো কয়েদি পালাতে পারবে না। জেলে ঢোকার পর জন হার্টলে বুথকে দেখে একদমই অবাক হয়ে যায়। আরও বেশি অবাক হয় তাদের দুজনকে একই সেলে রাখা হচ্ছে বলে। বুথ কিন্তু তাকে দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ যে ব্যক্তি কিনা তাকে অ্যারেস্ট করেছিল সেই একই কারণে সে নিজেই অপরাধী। লাঞ্চ আওয়ারের সময় জন হার্টলের সাথে বুথের কথোপকথন হয়। তারা দুজন তখন স্বর্ণের ডিম সম্পর্কে আলোচনা করতে থাকে। তাদের দুজনেরই ধারণা দ্য বিশপ অবশ্যই তাদেরকে বোকা বানিয়েছে। তাদের উপর নজর রেখে সেই ডিমটা সময় মতো চুরি করে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে সে। তবে তাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় একটি প্রশ্ন হলো যে বিশপ এই ডিম কেন চুরি করতে চায়। এ সময় জানা যায় মিশরের সবচেয়ে বড় লোক একটি ব্যবসায়ী রয়েছে, তার একমাত্র মেয়ের নামও ক্লিওপেট্রা। এবার সেই ব্যবসায়ীর সবচেয়ে বড় স্বপ্ন হলো তার মেয়ের বিয়ে দেওয়ার সময় সেই 3টি ডিম সে নিজে উপহার দিবে, যার কারণে যে ব্যক্তি এই 3টি ডিম তাকে নিয়ে যে দিতে পারবে তাকে সে অনেক টাকা উপহার দেবে। এবার কথা হলো 3টি ডিমের মধ্যেকার একটা ডিম তো বিশপ অলরেডি নিয়ে গেছে, এখন বাকি থাকলো আর 2টি ডিম। এর মধ্যে একটি ডিম ছিল সটোফসের নামের একজন ব্ল্যাক মার্কেট ডিলারের কাছে। সটোফসও ছিল বন্দুকের সবচেয়ে বড় ব্ল্যাক মার্কেট ডিলার। দামে দামে উইপনগুলো সাজিয়ে রাখার পাশাপাশি সে ডিমটিও সে রুমের ভিতরে সাজিয়ে রেখেছিল। তবে মজার ব্যাপার হলো আর একটি ডিম সম্পর্কে পৃথিবীর কেউই জানে না, শুধুমাত্র ভূত ছাড়া। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডিম সম্পর্কে পৃথিবীর কেউই জানে না, ভূত কিভাবে জানে? এটার পেছনেরও সুন্দর একটি ঘটনা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করা হবে। তো যাই হোক, এর ভিতরে নতুন কয়েদি হিসেবে জন হার্টলেকে র‍্যাক দেওয়ার জন্য সেখানে একজন চলে আসে। জেলের মধ্যে শুরু হয়ে যায় বিশাল একটি গন্ডগোল। পুলিশ জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এরপর জন হার্টলে এবং বুথকে জেল প্রধান ডেকে পাঠায়। জেল প্রধানকে দেখতে পেরে তারা দুজনই কিন্তু একদম হতভম্ব হয়ে যায়, কারণ জেল প্রধান ছিল তাদেরই মোস্ট ওয়ান্টেড দ্য বিশপ। বুথ তাকে এই সিটে দেখতে পেরে এক পর্যায়ে হেসে দেয়। সে তাকে বলে, তোমার যে ফার্স্ট ক্লাস চেহারা তাতে তোমার নায়িকা হওয়ার কথা ছিল। অন্যদিকে হার্টলে তাকে এখানে দেখে বেশ ক্ষেপে যায়, কারণ দ্য বিশপ কিন্তু কিছুদিন আগে তাকে ফেক টাকা ট্রান্সফার করে তাকে এখন ফাঁসিয়েছে, আর তার জন্য কিন্তু এখন তাকে জেলে আসতে হয়েছে। বিশপ তাদেরকে বলে, একটি ডিম অলরেডি আমার হাতে আছে, আর মাত্র 48 ঘন্টার মধ্যে অন্য একটি ডিমও আমার হাতে চলে আসবে। এখন আমার দরকার 3 নাম্বার ডিমটি, আর সেই ডিমটার খোঁজ বুথের কাছে আছে। তাই সেই ডিমটা খুঁজে বের করতে যদি আমাকে সহযোগিতা করো, অবশ্যই তোমাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, পাশাপাশি 10% কমিশনও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বুথ তার কথা শুনে সঙ্গে সঙ্গে না করে দেয়। বিশপ বলে, ঠিক আছে, আর কি করার, এই জেলের ভিতরে থেকে তোমরা পচে মরো। এরপর জন হার্টলে এবং বুথ সেখান থেকে বের হয়ে আসে। বুথ তখন জন হার্টলেকে তার একটি প্ল্যানিং সম্পর্কে জানায়। বুথ জানায় যে তোমার বিশপকে দরকার, কারণ তোমার FBI প্রোফাইলে সে পুরোপুরি একটা মিথ্যা দাগ লাগিয়েছে। তাকে পেলে তুমি অবশ্যই তোমার আগের জায়গায় ফিরতে পারবে, কিন্তু আমার দরকার হচ্ছে সেই 3টি ডিম। তাই আমার মনে হচ্ছে আমরা দুজন মিলে যদি টিম ওয়ার্ক করি এবং বিশপকে ধরি, তাহলে আমরা সেই সমাধানগুলো পেয়ে যাব। জন হার্টলে কিন্তু মন থেকে এমন চোরের সাথে কাজ করবে বলে কোনোভাবে মানতে পারছিল না। তবে সে ভেবে দেখে বাঁচতে হলে তার সাথেই কাজ করতে হবে। তাই এবারের বারে বুথের কথা মতো সে রাজি হয়ে যায়। পরদিন সকাল হলে তারা এই জেল থেকে পালানোর কাজ শুরু করে দেয়। প্রথমে তারা জেলখানার সাবানের সাথে নাইট্রিক অ্যাসিড এবং গ্লিসারিন মিশিয়ে নাইট্রোগ্লিসারিন তৈরি করে নেয়, আর এইটার ফলে সেখানে বড় একটি বিস্ফোরণ তৈরি হয়। এই ফাঁকেই তারা সেখানকার গার্ডদের সাথে ফাইট করে বাইরে বের হয়ে আসে।
এরপরেই তারা দেয়ালের ছোট্ট একটি পাথর সরাতেই পুরো দেয়াল ধসে পড়ে। এখন তারা সেই ভাঙা দেয়ালের মধ্যে দিয়ে বাইরে বের হয়ে যায়। এবার কথা হলো, খাড়া এই উঁচু জেলখানা থেকে তারা কিভাবে পালাবে, যেখানে কয়েদিদেরকে আনা নেওয়া হতো শুধুমাত্র একটি হেলিকপ্টারের মাধ্যমে। যার কারণে এখন তারা প্ল্যান করে সেই হেলিকপ্টারটি সেখান থেকে চুরি করেই তারা এখান থেকে পালাবে। এরপর তারা দুজন মিলে রিস্কি সেই দেয়াল পাড়ি দিতে থাকে, যেখান থেকে ভুলেও যদি তারা পড়ে যায় তাহলে বেঁচে আর ফিরতে হবে না। এর কিছুক্ষণের মধ্যেই সামনে তাকাতে তারা লক্ষ্য করে হেলিকপ্টারের সামনেই একটি গার্ড হাঁটাহাঁটি করছে। তার মানে সেই হেলিকপ্টারটি চুরি করতে হলে গার্ডের সাথে তাদের ফাইট নিতে হবে। তো যাই হোক, গার্ড তখন ফোন টেপাটেপি করছে। এই ফাঁকে পিছন থেকে গিয়ে তারা গার্ডটিকে খুব সহজেই প্রতিহত করে। এই ফাঁকে বুথ খুবই দ্রুত হেলিকপ্টারের দিকে রওনা হয়। মিশনটি কমপ্লিট করার আগেই বাকি গার্ডগুলো বুঝতে পেরে এখানে চলে আসে। এসেই তারা জন হার্টলে এবং বুথের উপরে আক্রমণ চালায়। হার্টলে তখন একজন গার্ডকে মেরে তার বন্দুক দিয়ে তাদেরকে ফায়ার ব্যাক করতে শুরু করে, যার কারণে বুথ বেশ কাভার পায় এবং হেলিকপ্টারে উঠে বসে। সে এক মুহূর্ত দেরি না করে হেলিকপ্টার সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় একটি গার্ড রকেট লঞ্চার নিয়ে আসে। এরপর সে হার্টলের দিকে তাক করে রকেট লঞ্চারটি ছুটতেই যাচ্ছিল। হার্টলে তখন প্রাণপণ সেই ব্রিজের উপর দিয়ে দৌড়াতে শুরু করে, তবে লঞ্চারের আঘাতে সেই ব্রিজটি পুরো ধ্বংস হয়ে যায়। হার্টলে তখন কোনো রকম রশি ধরে সেখানে ঝুলতে থাকে। অন্যদিকে কিন্তু হেলিকপ্টার পুরোপুরি রেডি হয়ে যায়। গার্ডরা তখন সেই হেলিকপ্টারটি থামানোর জন্য গুলি ছুটতে শুরু করে। বুথ তখন সেই হেলিকপ্টারে থাকা গানের মাধ্যমে তাদের দিকেই গুলি ছুটতে শুরু করে। এই হেলিকপ্টারে থাকা গানের ফায়ারিং রেট এতটাই বেশি ছিল যে সেখানে থাকা গার্ডগুলো পিছু হটতে বাধ্য হয়। অন্যদিকে জন হার্টলে দেখে যে তাকে রেখেই বুথ অলরেডি রওনা দিতে চাচ্ছে, তাই সে আরও বেশি শক্তি দিয়ে খুবই দ্রুত উপরের দিকে উঠে আসতে থাকে। উপরে উঠে যাওয়ার পর এক দৌড়ে সে জাম্প করে হেলিকপ্টারের মধ্যে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই সে বুথকে বেশ গালাগাল করতে থাকে। সে বলে, তুই তো দেখি বেশ বেমান, তুই মিশন শুরু করার আগেই আমার সাথে জালিয়াতি শুরু করেছিস। ঠিক এই মুহূর্তে সেই গার্ডটি আবারও রকেট লঞ্চারের মাধ্যমে তাদেরকে টার্গেট করে। হার্টলে তখন বুঝতে পারে এখন হয়তো আর কোনো নিস্তার নেই। সে তখন হেলিকপ্টারের এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। এই ফাঁকে সেই রকেট লঞ্চারটি এক দরজাতে ঢুকে অন্য দরজাতে বের হয়ে যায়। এবার কিন্তু সেই রকেট লঞ্চারটি টার্গেট মিস করে ফেলে, যার কারণে শেষমেশ তারা সেই হেলিকপ্টারটি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে বিশপ একটি এফবিআই এজেন্টকে আটকে রাখে। তারপর সেই এফবিআই এজেন্টের কম্পিউটার ব্যবহার করে ইন্সপেক্টর দাসকে জন হার্টলে এবং বুথের পালানোর সম্পর্কে জানিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি তারা দুজন মিলে পালিয়ে বুথের বন্ধু টমের কাছে চলে এসেছে। তাদের এবার প্ল্যান হচ্ছে ব্ল্যাক মার্কেট ডিলার অটোভাসের কাছ থেকে সেই সেকেন্ড ডিমটি চুরি করা। আর এই চুরিটা কিন্তু বিশপের আগেই তাদেরকে করতে হবে, তা না হলে সেই ডিমটা হাতে পাওয়াটা তাদের জন্য দুষ্কর হয়ে যাবে। যার কারণে বুথের বন্ধু এবার সেই ব্ল্যাক মার্কেট ডিলার অটোভাসের কাছে যাওয়ার জন্য একটি প্লেন ম্যানেজ করে দেয়। প্লেনে বসে বসে কিন্তু তারা দুজন মিলে চিন্তা করতে থাকে যে সোটোভাসের কাছ থেকে সেই ডিমটা তারা কিভাবে চুরি করবে। সোটোভাস নামের এই ব্ল্যাক মার্কেটার কিন্তু তার পার্টি রুমের উপরেই থাকে, আর সেটা কিন্তু ছিল একদম হাই সিকিউরড এরিয়া। গার্ডদের পাশাপাশি হাই সিকিউরড সার্ভেলেন্সের কোনো প্রকার কমতি ছিল না সেখানে। এমনকি সেই ডিমটি বের করতে হলে যে লকারটি তাদের খুলতে হবে সেটা একমাত্র সোটোভাসের ভয়েসে এবং চেহারার মাধ্যমে খোলা সম্ভব। এমনকি সে লকার পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথমত যে দরজাটি তাদের খুলতে হবে সেটার পাসওয়ার্ড সোটোভাসের ফোনে প্রতি 30 মিনিট পর পর চেঞ্জ হতে থাকে। এরপরেও কিন্তু আরেকটি চ্যালেঞ্জ আছে, আর সেটা হলো সোটোভাসের সেই ফোনটি খুলতে হলে তো তার ফিঙ্গারপ্রিন্ট দরকার। এবার তো আপনারা বুঝতে পারছেন সে ডিমটা হাতে পেতে হলে তাদের কি করতে হবে। এবারের চ্যালেঞ্জ তাদের জন্য হয়তো সবচেয়ে বেশি কঠিন হতে যাচ্ছে। যাই হোক, সবকিছু শুনে জন হার্টলে বুথকে বলে যে ঠিক আছে, তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া তো খুবই সহজ, কিন্তু তার চেহারা এবং ভয়েসটা আমরা কিভাবে পাবো। বুথ তখন তার একটি ট্যাব বের করে তাকে দেখায়, বলে এই ট্যাবের ডিপফেক টেকনোলজির কারণে সে ভয়েস এবং ফেস যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবে। তাই বলাই যেতে পারে সে ভল্ট পর্যন্ত যেতে তাদের কোনো সমস্যাই হবে না। তবে সেই মিশনটা কমপ্লিট করার জন্য তাদের সবার প্রথমে যেতে হবে সোটোভাসের সেই বাসাতে, যে বাসার নিচে অলওয়েজ পার্টি হতো। সিন শিফট হলে আমরা তাদের দুজনকে সোটোভাসের নিচের সেই পার্টি হাউসে দেখতে পারি। তারা পার্টি রুমে খুব সহজভাবে অন্য সবার সাথে মিশে গেছে। বুথ তখন জন হার্টলেকে বলে, তোমার প্রথম কাজটা তুমি কমপ্লিট করে ফেলো। জন হার্টলে তখন সোটোভাসের সেই ফোনটা চুরি করার কাজে লেগে পড়ে। ঠিক এই মুহূর্তে হার্টলে কিন্তু সেখানে বিশপকে দেখতে পারে। তাকে দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়। তবে মজার ব্যাপার হলো বুথ আগে থেকেই ধরে নিয়েছিল যে এখানে কিছুক্ষণের মধ্যেই বিশপ চলে আসবে, তাই আগে থেকেই তাকে স্কিপ করার প্ল্যান তারা খুব ভালোভাবে সাজিয়ে রেখেছে। বুথ জন হার্টলেকে বলে যে ঠিক আছে, তুমি তোমার কাজে এগিয়ে যাও। হার্টলে এবার বিশপকে দেখে প্রচন্ড রেগে গিয়ে বলে, আমার ডিম টিমের কোনো দরকার নেই ভাই, একে আগে আমি অ্যারেস্ট করব, তারপরে আমার দুর্নামগুলোকে আমি মুছে নেব। এরপর সে বিশপের সাথে ডান্স করতে শুরু করে, যেন সে তার প্ল্যান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সময় বিশপকে দেখে সোটোভাসের মাথা একদম গরম হয়ে যায়। সে সোজা সেখানে এসে বিশপের সাথে ডান্স করবে বলে জন হার্টলের কাছ থেকে অনুমতি নেয়। মজার ব্যাপার হলো বিশপের সাথে সে যদি ডান্স করে তাতে জন হার্টলের কি যায় আসে।
তাই সে সহজেই বিশপকে তার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু যাওয়ার সময় সটোভাসের শরীরে ধাক্কা লাগিয়ে তার ফোনটি সে নিয়ে নেয়, যেটা সটোভাস কোনোভাবে বুঝতেই পারে না। এবার কথা হলো, ফোন ঠিকই পেল, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কই থেকে পাবে? অন্যদিক থেকে দেখা যায় ওয়াইন গ্লাস থেকে সেই ফিঙ্গারপ্রিন্ট বুথ অলরেডি কালেকশন করে ফেলেছে। তাই বলাই যেতে পারে লকার পর্যন্ত যাওয়ার জন্য তাদের কাছে এখন সবকিছুই আছে। তবে সে লকার পর্যন্ত যাওয়ার জন্য তাদের একটা বিশেষ নাটক করতে হবে, যার কারণে বুথ হার্টলের গায়ে ধাক্কা খেয়ে তার কাপড় নষ্ট করে দেয়। হার্টলে তখন অভিনয়ের ছলে প্রচণ্ড রেগে যায় বুথের উপরে। সে তাকে গালিগালাজ দিতে শুরু করে। আর এই পরিস্থিতি দেখে সেখানকার একটি সিকিউরিটি তাদের দিকে এগিয়ে আসে। সে বুথকে বলে, যাও হার্টলেকে কোনো একটা ওয়াশরুম থেকে ফ্রেশ করে আনো। এরপর তারা বাথরুমে যাওয়ার নাটক করে সেই গোপন রুমের দিকে যেতে শুরু করে। সিকিউরিটির অন্য টিম মেম্বাররা কিন্তু সিসিটিভির মাধ্যমে সবকিছু দেখছিল, কিন্তু তাদের রুমের মধ্যেকার একজন জানায় যে তাদেরকে যেতে দেওয়া হোক, কারণ হার্টলের শরীরে ওয়াইন পড়েছে, সেটা তারা ফ্রেশ করার জন্য যাচ্ছে। কিন্তু এর মধ্যেই তারা বাথরুমে যাওয়ার ভান করে সেই গোপন রুমের দিকে তারা চলে গেছে। এই সময়ের মধ্যে দেখা যায় সেখানে থাকা গার্ডগুলো প্রতি ৪৫ সেকেন্ড পর পর নিজেদের পজিশন চেঞ্জ করে। তাই এই কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের সেই রুমে প্রবেশ করতে হবে, তা না হলে গার্ডগুলো পজিশন চেঞ্জ করার সময় তাদেরকে দেখে ফেলতে পারে। আমরা তখন বুথকে সিসি ক্যামেরা হ্যাক করতে দেখি। সিসি ক্যামেরা হ্যাক করে সঙ্গে সঙ্গে তাদের সেই ফুটেজগুলো সে গায়েব করে দেয়, যার কারণে সিকিউরিটি টিম কোনোভাবেই সে মনিটরের মাধ্যমে তাদেরকে আর দেখতে পারে না। ঠিক এই মুহূর্তে জন হার্টলে বুথের দিকে যেতেই তার শরীরের সাথে ধাক্কা খায়। ফিঙ্গারপ্রিন্ট থাকা ওয়াইনের গ্লাসটির সঙ্গে সঙ্গে সেখানে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। বুথ কোনো রকম সেই টুকরো গ্লাসগুলোর ভিতর থেকে ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করে। এরপর তারা সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফোন খুলে ফেলে এবং সেখান থেকে দরজার পিন নাম্বারটি বের করে ফেলে। দরজা পিনটি দেওয়া মাত্র সিকিউরিটি সিস্টেম সঙ্গে সঙ্গে ভয়েস এবং ফেস চেয়ে বসে। বুথ তখন তার ট্যাবের মাধ্যমে তার চেহারা চেঞ্জ করে এবং ভয়েসটাও চেঞ্জ করে নেয়। শেষমেশ তারা সেই সিকিউরিটি সিস্টেম আনলক করে সে দরজাটি খুলে ফেলে। তারা সোটোভসের সেই রুমটিতে ঢুকে পড়ে। অন্যদিক থেকে সিকিউরিটি গার্ডগুলো বুঝে ফেলে সেই রুমের ভিতরে কেউ না কেউ প্রবেশ করেছে, কিন্তু সোটোভস তো পার্টিতে ব্যস্ত। এবার তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, তাহলে সেই রুমের ভিতরে কে ঢুকেছে। সিকিউরিটি গার্ডগুলো সঙ্গে সঙ্গে সোটোভসকে এই বিষয় সম্পর্কে জানিয়ে দেয়। সোটোভস তখন তার লোকজন নিয়ে সেই রুমের দিকে রওনা হয়। অনেক খোঁজাখুঁজি করার পর শেষমেশ তারা চোখের সামনে সেই ডিমটি দেখতে পারে। কিন্তু এই মুহূর্তেও তারা তাদের চোখের সামনে বিশপকে দেখতে পারে, যেটা দেখে তারা দুজনই প্রচণ্ড অবাক হয়ে যায়। তারা দুজন মিলে এত সিকিউরিটি পার হয়ে এসে যে রুমের ভিতরে প্রবেশ করেছে, বিশপ কিনা একটি মেয়ে হয়ে আগে থেকে সেই রুমে প্রবেশ করে আছে। বিশপ তাদের দুজনকে বলে, তোরা তো গাধার বাচ্চা, যার কারণে সহজ পথে কিভাবে ঢুকতে হয় সেটা তো তোদের জানা নেই। হার্টে তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে যে এই ডিমের খেলাগুলো বন্ধ করো, আমি এখন তোমাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাব। বিশপ তখন তার চুলের মুটিটা খুলে একটু ভাব নেয়। সে বলে, ঠিক আছে, আমাকে যদি অ্যারেস্ট করতে পারো তাহলে করে দেখাও। এরপর হার্টলে যখনই তার সামনে যায় ঠিক তখনই তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। ভাইরে ভাই, একটা মেয়ে মানুষের যে কি ধরনের ঝাল থাকতে পারে এই ফাইটিং না দেখলে কোনোভাবে বোঝা যাবে না। বিশপ একটা মেয়ে হওয়া সত্ত্বেও তার স্কিল কাজে লাগিয়ে জন হার্টলেকে একদম কুপকাত করে ফেলে। মার খেয়ে বুথেরও হুঁশ যেন একদম উড়ে যায়। এরপর বিশপ ডিমটি তার নিজের হাতে তুলে নেয়। সোটোভসে এর মধ্যেই সেখানে চলে আসে। এ সময় বিশপ সবাইকে অবাক করে দিয়ে সেই ডিমটি সোটোভসের হাতে তুলে দেয়। এবার জানা যায় এর আসল রহস্য। বিশপ আগে থেকেই তাকে জানিয়েছিল যে তোমার এই ডিম চুরি করার জন্য দুজন এখানে উপস্থিত হবে। এভাবেই কিন্তু আবারও তারা দুজন মিলে বিশপের তীক্ষ্ণ বুদ্ধির কাছে হেরে যায়। জন হার্টলে এবং বুথকে তখন আন্ডারগ্রাউন্ডে নিয়ে বেঁধে রাখা হয়। সেখানে যাওয়ার পর বিশপ তাদেরকে ৩ নম্বর ডিমের কথা জিজ্ঞাসা করে। বুথ তার কথা শুনে হেসে দেয়, যেন সে তার সাথে যোগ করছে। বিশপ তখন বলে, ঠিক আছে, তোমার বন্ধুকে আমি টর্চার করলেই সব কথা হুড়হুড় করে বের হয়ে আসবে। এটা বলার পর জন হার্টলেকে সেই ইলেকট্রিক শক দিতে শুরু করে। হার্টলে তখন বেশ চিৎকার করতে থাকে, যার কারণে বুথ সঙ্গে সঙ্গে ৩ নম্বর ডিমের লোকেশনও তাকে জানিয়ে দেয়। সে বলে এটা মিশরের রানী ক্লিওপেট্রার সমাধির ভিতরে রাখা আছে, আর সেটা ছিল মিশরের একটা পিরামিডের মধ্যে। সোটোভস তখন বিশপকে বলে যে বুথ ঠিকই বলেছে, কারণ এই বিষয় সম্পর্কে সে বই পড়েছিল। বুথের তথ্য সেই বইটার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এই লোকেশনের কথা শুনে সোটোভসে এবং বিশপ আনন্দে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু সোটোভসে যে ড্রিঙ্কটা নিচ্ছিল সেটাতে আগে থেকেই বিশপ একটা কেমিক্যাল মিশিয়েছিল, যেটা খেয়ে সোটোভসে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই ফাঁকে বিশপ সেখানকার ডিমটা নিয়ে পুরোপুরি উধাও হয়ে যায়। এবার বিশপ চলে যাওয়ার পর সোটোভসের জ্ঞান ফিরে আসে। তারপরেই সে জন হার্টলে এবং বুথকে দেখে প্রচণ্ড রেগে গিয়ে তাদেরকে সেখানে মেরে ফেলতে চায়। তবে জ্ঞান ফিরলেও তার এখনও পর্যন্ত এইম ঠিক হয়নি। সামনে সবকিছুই সে ঝাপসা দেখছিল, যার কারণে তার পিস্তল থেকে ছোড়া বুলেটগুলো কোনোভাবেই তাদের গায়ে লাগছিল না। এর মধ্যেই সৌভাগ্যবশত একটি বুলেট এসে তাদের হ্যান্ডকাপে লাগে। এতে সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটি খুলে যায় এবং তারা সেখান থেকে মুক্তি পায়। এরপর তারা সেখান থেকে পালানোর জন্য আপ্রাণ দৌড়াতে থাকে। দৌড়ের মধ্যেই বুথ জন হার্টলেকে বলে, আমি যে ডিমের লোকেশনটা দিয়েছি সেটা ছিল পুরোপুরি মিথ্যা। আসলেও সে ৩ নাম্বার ডিম কোথায় আছে একমাত্র আমিই জানি।
এরপর তারা দৌড়াতে দৌড়াতে একটি বাংকার খুঁজে পায়। সেটা খুলে তারা উপরে আসতেই দেখে অন্য একটি চিত্র। হ্যাঁ, তারা তখন ক্যালোসিয়ামের ভিতরে চলে এসেছে, যার ভিতরে রাগান্বিত একটি ষাঁড় দাঁড়িয়ে আছে যেন তাদের জন্যই। এত ভয়ানক ষাঁড় দেখে বুথ ভয় পেয়ে আবারও বাংকারে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাংকারের নিচে তাকাতেই দেখে সটোফাসো অলরেডি তাদেরকে গুলি করার জন্য এগিয়ে এসেছে। নিচে গেলে তো সটোফাসো খেয়ে দিবে, উপর থেকে আবার এরকম ষাঁড় বসে আছে তাদের জন্য। তাই সে এবার কোনো কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে দরজাটি বন্ধ করে দেয়। চিৎকার করে জন হার্টলেকে বুথ বলে, আমি একটা প্রতিবেদন পড়েছি যেখানে লেখা আছে কোনো ব্যক্তি যদি চুপ করে থাকে তাহলে এই ষাঁড়গুলো তাদের কোনো ক্ষতিই করে না। তাই যা কিছু হয়ে যাক না কেন আমরা আমাদের জায়গায় চুপ করে থাকি। কিন্তু এই সময় ঘটে হাস্যকর একটি ঘটনা। জনের সেই প্রতিবেদনের ধারণাকে মিথ্যা প্রমাণ করে সেই ষাঁড়টি এসে সোজা জন হার্টলেকে উড়িয়ে দেয়। বুথ তখন করুণ দৃষ্টিতে জন হার্টলের দিকে তাকিয়ে থাকে। তাদের এই দৃশ্যগুলো দেখে সেখানকার দর্শকগুলো কিন্তু বেশ মজা করছিল। এবার জন হার্টলে এবং বুথ দুজনে মিলে আপ্রাণ দৌড়াতে শুরু করে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। তাদেরকে আঘাত করার জন্য ষাঁড়ও কিন্তু তাদের দিকে ধেয়ে আসতে থাকে। ঠিক এর মধ্যেই ভসে সেই দরজাটি খুলে সেখানে চলে আসে। বন্দুক তাক করে সে তাদেরকে তখন গুলি করতে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে ষাঁড় এসে সোজা সে দরজাতে লাথি দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে সেখানেই চাপা পড়ে যায়। বুথ এবং হার্টলে এই ফাঁকে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর তারা দুজন মিলে একটি ট্রেনে চেপে বসে। জন হার্টলে বুথকে বলে যে ৩ নাম্বার ডিমটি আসলে কোথায় আছে সেটা তুমি দ্রুত আমাকে জানাও। বুথ এবার জন হার্টলেকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তাই অনেকবার বলা সত্ত্বেও বুথ কোনোভাবেই সে লোকেশনটা তাকে জানায় না। জন হার্টলে রেগে গিয়ে বুথকে তখন ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, যার কারণে বুথ এবার তাকে ফাইনাল লোকেশন জানিয়ে দেয়। সে বলে এই ডিমটা লুকিয়ে আছে আর্জেন্টিনার একটি গভীর জঙ্গলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের একজন আর্ট ডিলার হিটলারের সব অ্যান্টিক জিনিসপত্র নিয়ে জার্মানি থেকে পালিয়ে আর্জেন্টিনায় চলে আসে, আর সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু এই ডিমও ছিল। এবার প্রশ্ন হলো আর্জেন্টিনার কোন জায়গাতে এটা রাখা হয়েছে সেটা কিভাবে বুথ জানলো? আসলেও বুথের বাবা ছিল একজন ট্রেজার হান্টার। বুথ যখন খুবই ছোট তখন তার বাবার ঘড়ি হারিয়ে যায়। তার বাবা ভেবেছিল এই ঘড়িটা অবশ্যই বুথ চুরি করেছে। এই বিষয়ের কারণে তার বাবার সাথে তার সম্পর্কের বেশ অবনতি ঘটে। এরপর বুথ একদিন বড় হয়ে গেলে সেই ঘড়িটি খুঁজে পায়। তখন অবশ্য তার বাবা অলরেডি মারা গেছে। প্রচণ্ড রাগে এবং ক্ষোভে সে ঘড়িটি সে ভেঙে ফেলে, কারণ এই ঘড়িটার কারণেই তার বাবার সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল তার। এই ঘড়িটাই ছিল হিটলারের আর্ট গ্যালারি সেই ঘড়ি। বুথ তখন সেই ঘড়িটিকে নিয়ে রিসার্চ করতে শুরু করে। অনেক রিসার্চের পরে ঘড়ির পিছনে সে কিছু কোড নাম্বার দেখতে পারে, যে কোড নাম্বারগুলোকে বিশ্লেষণ করলে তারা অবশ্যই হিটলারের সেই গুপ্তধনগুলো খুঁজে বের করতে পারবে। পাশাপাশি সেই জায়গাতেই সে ডিমটা তারা পেয়ে যাবে। বুথের এই কথাগুলো শুনে জন হার্টলে তার সাথে যাওয়ার প্ল্যান করে। এরপর তারা সেই ঘড়ির কোঅর্ডিনেট ধরে যাত্রাপথ শুরু করে। শেষমেশ আর্জেন্টিনার গভীর জঙ্গলে তারা পৌঁছে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বাংকারেরও খোঁজ পেয়ে যায়, যে বাংকারটি খুলে নিচে যেতেই তারা হিটলারের সবকিছুই সেখানে দেখতে পারে। এতে প্রমাণ হয় বুথের আইডিয়া পুরোপুরি সত্য ছিল। তারা তখন স্বর্ণের ডিম খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর ডিমটি তারা নিজের চোখের সামনে দেখতে পারে। কিন্তু আবারও তাদের দুজনকে অবাক করে দিয়ে তাদের চোখের সামনে হাজির হয় বিশপ। বুথ যেন কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না যে এসব কি ঘটছে তাদের সাথে। জন হার্টলেও একদম হাঁ করে তার দিকে তাকিয়েছিল। তারা যেখানেই যাচ্ছে আগে থেকেই বিশপ সেখানে পৌঁছে যাচ্ছে। এটার কোনো লজিক তারা কোনোভাবেই যেন খুঁজেই পাচ্ছিল না। বিশপ সামনে বেরিয়ে আসতেই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিক থেকে অফিসার দাস তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। শুরু হয়ে যায় ত্রিমুখী একটি মহাযুদ্ধ। হার্টলে, বুথ এবং বিশপ তারা 3 জন মিলে তখন একত্রিত হয়ে যায়, কারণ তা না হলে ইন্টারপোলের গ্রুপের সাথে তারা কোনোভাবে টিকতে পারবে না। তারা বিশেষ কায়দায় সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। দাস সহ তার টিমও কিন্তু তাদের পিছু নেয়। প্রচণ্ড স্পিডে টানেলের মধ্যে দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যুদ্ধ কিন্তু তখনও পর্যন্ত থেমে নেই। শেষমেশ তারা টানেলের দেয়াল ভেঙে সোজা বাইরে বের হয়ে আসে। সামনে ছিল ঝর্ণার জলপ্রপাত। সোজা তারা সেখানকার পানিতে পড়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে বুথকে উঠে আসতে দেখা যায়। তাদের উপর দিয়ে এত বড় ঝড় বয়ে যাওয়ার পরেও সে কোনোভাবে ডিমকে হাতছাড়া করেনি। তীরে উঠে আসার পর সে আবারও হার্টলের কথা চিন্তা করতে থাকে। আশেপাশে তাকিয়ে সে দেখে হার্টলে কোথাও নেই। সে তখন ভাবতে থাকে, ঠিক আছে, হার্টলে হয়তো মারা গেলে গেছে, আমি এখান থেকে কেটে পড়ি। এ বলে সে রওনা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবারও ফিরে আসে, কারণ অলরেডি বুথ জন হার্টলেকে নিজের বন্ধু বানিয়েছে। সে জন হার্টলেকে পানি থেকে খুঁজে বের করার জন্য ডিমটি উপরে রেখেই সে পানিতে নামে। সে যখন পানিতে নামে তখন দেখা যায় হার্টলে অলরেডি উপরেই আছে, এমনকি সে পুরোপুরি সুস্থও আছে। জন হার্টলে কিন্তু এবার বুথের উপর বেশ খুশি হয়ে যায়, কারণ মহামূল্যবান সেই ডিমের চেয়েও এখন বুথের কাছে হার্টলের দাম অনেক বেশি। বুথ এবার তাকে অনেক কাছের বন্ধু বানিয়ে ফেলেছে। ঠিক এর মধ্যেই বিশপও কিন্তু পানি থেকে বের হয়ে আসে। বুথ তখন বিশপের দিকে তাকিয়ে বলে, এবারের খেলায় কিন্তু আমি জিতে গেছি, কারণ এখন তোমার শেষ ঠিকানা হবে জেল। অন্যদিকে আমি এবং আমার বন্ধু মিলে বাকি জীবনটা খুব ভালোভাবে কাটিয়ে দেব। এরপর বুথ হার্টলেকে বলে তাকে অ্যারেস্ট করার জন্য।
যেটা শুনে হার্টলে বিশপকে অ্যারেস্ট করতেই যাচ্ছিল। ঠিক এখানেই এত বড় একটা টুইস্ট চলে আসে, যেটা দেখে আমি নিজেও অবাক হয়ে যাই। আসলে বিশপ এবং জন হার্টলে দুজন মিলে ক্রাইম পার্টনার, এমনকি তারা লাইফ পার্টনারও। আসলে তারা দুজন মিলে নাটক সাজিয়ে 3 নাম্বার ডিমটি খুঁজে বের করার জন্য বিশপকে কাজে লাগিয়েছে। বুথ এই দৃশ্যগুলো দেখে কোনোভাবে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তারপরে তার আর কিছু করার নেই, সে তো বড় পোল্ট্রিবাজের খপ্পরে পড়েছে। হার্টলে এবং বিশপ মিলে বুথকে সেখানে আটকে রেখে ডিম নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হলে দেখা যায় হার্টলে এবং বিশপ দুজনে মিলে সেই 3টি ডিম বড় সেই বিজনেসম্যানের কাছে বিক্রি করে দিয়েছে। এবার সেই বিজনেসম্যান তার মেয়ের বিয়েতে সেই 3টি ডিম উপহার দেবে। কিন্তু এর ভিতরেই ইন্সপেক্টর দাস সেখানে চলে আসে। দলবল নিয়ে সে চারদিক থেকে বিজনেসম্যানকে ঘিরে নেয়। 3টি ডিম চুরির মামলায় তাকে ফাঁসিয়েও দেয় সে। এতে অবশ্য জন হার্টলে এবং বিশপের কোনো যায় আসে না, কারণ তারা তো অলরেডি সেটা বিক্রি করে দিয়েছে। অলরেডি তারা পেমেন্টও পেয়ে গেছে। এবার তারা একটা রিচ লাইফ লিড করতে শুরু করে। কিন্তু আনন্দে ভরা তাদের এই জীবনের মাঝে আবারও কাবাব মে হাড্ডি হতে বুথ সেখানে চলে আসে। হার্টলে এবং বিশপ খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্যে কিন্তু খুব ভালো করে বোঝা যায় বুথ কিন্তু কোনোভাবে কাঁচা খেলোয়াড় না। সে ঠিকঠাক সেই জঙ্গল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছে। সে হয়তো এবার তার প্রতারণার প্রতিশোধ নেবে। আসলে সেদিন দাস তাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। বুথ তখন দাসকে হার্টলের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল। দাস তখন সেই অ্যাকাউন্ট নাম্বারে ঢুকে হার্টলের সকল টাকায় জিরো করে দেয়। যেটা শোনা মাত্র হার্টলের সঙ্গে সঙ্গে তার ফোনটি বের করে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকে। সে অবাক হয়ে দেখে আসলেও তার অ্যাকাউন্টে একটা টাকাও ছিল না। এই মুহূর্তে এসে আপনারা তো বুঝতেই পারছেন যে মুভিটা কি পরিমাণ টুইস্টে ভরা ছিল। আর এই টুইস্টের বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের আমি প্রথমেই বলেছিলাম। তো যাক, বুথ তখন বলে সুযোগ বুঝে সে পুলিশ ভ্যান থেকে পালিয়েছিল। এরপর সোজা সে এদের সাথে দেখা করতে এসেছে। বুথ আরও বলে যে তোমাদের উপরে যা প্রতিশোধ নেওয়ার আমি তা নিয়ে নিয়েছি। এখন আমার কাছে বড় একটি প্ল্যান আছে। যদি তোমরা চাও তাহলে চলো আমরা 3 জন মিলে সেই প্ল্যানটা এক্সিকিউট করি। কারণ আমি বিশ্বাস করি আমরা 3 জন একত্রিত হলে আমাদের ঠেকানোর মতো শক্তি কারো নেই। এবার বুথের এই কথাগুলো শুনে জন হার্টলের সঙ্গে সঙ্গে তার কথায় রাজি হয়ে যায়। বলে না, চোরে চোরে মাসতুতো ভাই। তাই এত কিছু হয়ে যাওয়ার পরেও তারা শেষ মুহূর্তে আবারও একত্রিত হয়ে যায়। এরপর তারা তাদের পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে ইন্সপেক্টর দাস এই 3 জনের নামে রেড নোটিশ জারি করে দেয়। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে আজকের গল্পটি শেষ হয়ে যায়। আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। পাশাপাশি আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে একটু ভুলবেন না। তো আজকের বারে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।